কি মানুষের মধ্যে সাত কলেজ নিয়ে এত বেশি আকর্ষণ, এই শিক্ষার্থীরা এত বেশি নিষ্পেষিত, বাংলাদেশের আকাশ বাতাস পাখি কৃষক শ্রমিক মজুর সকলের কান পর্যন্ত পৌঁছে গেছে এই সাত কলেজ শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত, যার ফলশ্রুতিতে সাত কলেজের যে কোনো সংকটে মানুষের ভিতরে একটি আবেগ কাজ করে। সাত কলেজের সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা, এই ব্যথা দেখার জন্য, মানুষকে দেখানোর জন্য যে সকল সাংবাদিক মহোদয়গণ ঢাকা কলেজ অডিটোরিয়ামে উপস্থিত হয়েছেন এবং সাত কলেজের দীর্ঘদিনের বৈষম্য প্রকাশ করার জন্য সাত কলেজের যে সকল সাধারণ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত হয়েছেন, সকলকে জানাই শরতের একগুচ্ছ সাদা কাশফুলের শুভেচ্ছা। আপনারা জানেন, সাত কলেজ সংস্কার বা সাত কলেজ সংক্রান্ত কথা বললেই দেশের মানুষ মনে করে নীলক্ষেত, বুলেট, রাবার বুলেট বা সিদ্দিকুরের সেই চোখ হারানো, সিদ্দিকুর ভাইয়ের চোখ হারানো সেই স্মৃতি ওঠে মনের মধ্যে। কিন্তু আজকে রাষ্ট্রের যে পরিস্থিতি, এই দুর্যোগময় মুহূর্তে আমরা চেষ্টা করছি সঠিক এবং সুশৃঙ্খল উপায়ে সাত কলেজের শিক্ষার্থীরা যে দেশের শিক্ষাবিদ বা নীতি নির্ধারকের সিদ্ধান্তের জন্য আজকে নিষ্পেষিত, বঞ্চিত, সে বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা সকলেই জানি এদেশের উচ্চশিক্ষার সূচনা লগ্নে সাত কলেজের অনেক বেশি অবদান, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই সাত কলেজের শিক্ষা ব্যবস্থা কীভাবে সর্বোচ্চ মানটি নিশ্চিত করা যায়, স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের রাজনীতিবিদগণ থেকে শুরু করে শিক্ষাবিদ কেউ কোনো সঠিক সিদ্ধান্ত নেয়নি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই এক এক সময়ে এক এক ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদেরকে আসলে পূর্ণাঙ্গ মানটি নিশ্চিত করা হচ্ছে না। আপনারা জানেন, আমাদের সর্বোচ্চটুকু সুবিধা না দেওয়ার পরেও ঢাকার সবচেয়ে কেন্দ্রে থাকার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতায়, নিজেদের দক্ষতার চেষ্টা প্রচেষ্টা একাগ্রতার ফলশ্রুতিতে এদেশের বহু পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়েও সহশিক্ষা কার্যক্রম থেকে শুরু করে কর্মজীবনে অনেক ভালো করছে। কর্মজীবনে কেউ সাংবাদিক, কেউ পুলিশ, কেউ লেখক বা অন্য কিছু, প্রত্যেকেই যার যার জায়গায় ভালো আছে। এরই ধারাবাহিকতায় আমরা জানি, যেহেতু মানুষ জেনেছে যে এখানে সুযোগ না দেওয়ার পরেও ভালো ভালো শিক্ষার্থী বের হচ্ছে, এজন্য তারা 2017 সালে একটি হজবরল পরিস্থিতি পূর্ব পরিকল্পনা ছাড়াই 2017 সালের 16ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হয়। অনেক স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা সে অধিভুক্তিতে এসেছিল। দীর্ঘ 1.5 থেকে 2 বছর সাত কলেজ শিক্ষার্থীদের জীবন থেকে চলে গিয়েছে, আপনারা জানেন সে দুর্বিষহ দিনের কথা। কিন্তু সেই স্বপ্ন, যে স্বপ্ন নিয়ে আমরা ভর্তি হয়েছিলাম বা সাত কলেজ কার্যক্রম চলছে, তার কিছুই ছিটে ফোটাও বাস্তবায়িত হয়নি এত বছরে। তাহলে কি কি সমস্যা ছিল, আসলে কি কি বাস্তবায়িত হয়নি, একটু রূপরেখা তুলে ধরছি কোথা থেকে আমরা বঞ্চিত। প্রথমত, দেশের ঐতিহ্যবাহী 7টি প্রতিষ্ঠান হলেও আমাদের স্বতন্ত্র পরিচয় আমরা পাচ্ছি না। শব্দ করা যাবে না, পরিচয়। কারণ কি, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে যাই, আমরা জানি এখানে আমাদের অধিভুক্ত করা 2টি সিস্টেমে। এক, একাডেমিক দিকগুলো আমাদের দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, এবং আমাদের যে প্রশাসনিক দিকগুলো আছে সেগুলো দেখেন আমাদের শিক্ষা মন্ত্রণালয়। কাজে এই দুটির মধ্যে যখন একদিকে গেলে আরেকজন বলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করব, ঢাবিতে গেলে এক কথা এবং শিক্ষা মন্ত্রণালয়ে গেলে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলে দিব। এইভাবে এই যে দোটানার মধ্য দিয়ে আমাদের সমস্যাগুলো কখনোই সমাধান হচ্ছে না। দ্বিতীয়ত, ডিপার্টমেন্ট ভিত্তিক গতানুগতিক ভালো মানের শিক্ষকের প্রচুর অভাব রয়েছে সাত কলেজে। তৃতীয়ত, ঢাবি শিক্ষার্থীদের মতো করে এই সাত কলেজের শিক্ষার্থীরা বা আমরা গবেষণার সুযোগ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতেই কিছু ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সাত কলেজের কোনো শিক্ষা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে না। শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের যে বিষয়টি, সেটি কখনোই কার্যকরিত হচ্ছে না। আমরা দেখতে পাই 12 থেকে 15শত শিক্ষার্থীদের বিপরীতে কোনো কোনো ডিপার্টমেন্টে 8-9 জন, ইভেন এমনও দেখতে পাই 3 জন 4 জন শিক্ষক দিয়ে এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে
ডিপার্টমেন্টগুলো চলে এই 7 কলেজেই। ষষ্ঠ, তীব্র রুম সংকট এবং ক্লাসরুমের যে প্রয়োজনীয়তা মাস্টার্সের জন্য অনার্সের জন্য লাগে সেগুলো নেই। 7, সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়ার একটি প্রবণতা এবং হচ্ছে 7 কলেজে। 8, ফলাফল প্রকাশে বিলম্ব করা হয়। 9, পরীক্ষার ফলাফল মূল্যায়নের সময় তারা দেখা যায় গণহারে অনেক সময় অনেক সাবজেক্টে ফেল করে। একটি নির্দিষ্ট মানদণ্ডে পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার পরেও এই শিক্ষার্থীদেরকে সঠিক শিক্ষাটি না দেওয়ার ফলশ্রুতিতে এবং তারা খাতা দেখার মধ্যে বিভিন্ন ত্রুটি করে এই শিক্ষার্থীদের গণহারে ফেল করিয়ে দেয়, যেটি কখনোই কাম্য নয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে। 10, ঢাবি কর্তৃপক্ষ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা 7 কলেজ শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন ফি বাবদ। সেটি সাংবাদিকরা তদন্ত করলে হয়তো দেখতে পাবে, কিন্তু কোনো টাকা কি 7 কলেজ শিক্ষার্থীদের উন্নয়নে আদৌ ব্যবহার করা হয়েছে? হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই বিষয়গুলো হচ্ছে, তারা কলেজগুলোর জন্য ব্যয় করে, কিন্তু দীর্ঘ 7 বছরের ইতিহাস আমরা কোথাও দেখতে পাইনি। 7 কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে ল্যাব সুবিধাতে প্রয়োজনীয় সরঞ্জামের ব্যাপক সংকট, যার ফলশ্রুতিতে ব্যবহারিক শিক্ষা থেকে শিক্ষার্থীরা অনেক দূরে। যখন তখন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি চাপের মুখে পড়ে হোক এমনিতেই হোক পরীক্ষা শুরু করে দেয়, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা মানসিকভাবে প্রস্তুতিও পর্যন্ত নিতে পারে না, এমনও পরিস্থিতি তৈরি হয়েছে অতীতে। ক্লাস নেন বিসিএস ক্যাডার শিক্ষক মহোদয়গণ, প্রশ্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডিধারী অধ্যাপক মহোদয়গণ, এবং খাতা দেখেন তারা, কিন্তু যে পরিমাণ খাতা তারা দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, আমরা বিশ্বাস করি এবং বুঝতে পারি ওই পরিমাণ খাতা একজন শিক্ষকের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। কাজেই তারা এই খাতাগুলো কোনো না কোনোভাবে শিক্ষার্থীদের দিয়ে দেখিয়ে বা হচ্ছে একটু ত্রুটি করে, এখানে প্রচুর পরিমাণে ভুল হয়, আপনারা তদন্ত করে দেখবেন। আমাদের মান রেজাল্টের ক্ষেত্রে ব্যাপক সমস্যাগুলো এক্ষেত্রে তৈরি হয়। 14তম, এক সেশনে পরীক্ষা শুরু হলে এই 7 কলেজে অন্য সব সেশনের পরীক্ষা বন্ধ হয়ে যায়, ক্লাস বন্ধ হয়ে যায়, যার ফলশ্রুতিতে পর্যাপ্ত ক্লাস আমরা পাই না। 5ম, সহশিক্ষা কার্যক্রম, সেটা হোক বিতর্ক আবৃত্তি, রেড ক্রিসেন্ট, স্কাউটিং, বিএনসিসি, প্রত্যেকটি জায়গায় এই 7 কলেজের শিক্ষার্থীদের এত বেশি অবদান আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন, অনেক ভালো লাগবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই কার্যক্রমগুলো এই 7 কলেজে পরিচালনার জন্য যেরকম রুম প্রয়োজন, অর্থ প্রয়োজন, তা তো দেয়ই না প্রশাসন, বরং যখন শিক্ষার্থীরা নিজেদের মধ্য থেকে দাবি নিয়ে যায়, বিভিন্ন কথা বলে তাদেরকে ডমিনেট করে রাখার ইতিহাস এই 7 কলেজে আছে। এবং এতে করে আমরা বিশ্বাস করি সহশিক্ষা কার্যক্রমের সঠিক বিকাশটি না হলে শিক্ষার্থীর পূর্ণ শিক্ষাটি হয় না, যার ফলশ্রুতিতে এই যে ঘাটতি, এটি কখনোই বিগত বছরগুলোতে সমাধান করা হয়নি। সান্ধ্য আইনের কারণে যখন তখন চাইলে শিক্ষার্থীরা ভালো কোনো প্রোগ্রাম কলেজে আয়োজন করতে পারে না, আমলাতান্ত্রিক জটিলতার কারণে অধিকাংশ সময় শিডিউল নিয়েও সেগুলো বিপর্যয় হয়ে যায়। এই সান্ধ্য আইন 7 কলেজে অতীতে বাতিল করা হয়নি, দেখা যাক কি হয়। সক্ষমতার বাইরে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করার প্রবণতা 7 কলেজে রয়েছে। আপনারা খোঁজ নিলে দেখবেন একটি ডিপার্টমেন্টে 350 জন ভর্তি করা হয়। বিশ্বাস করুন, ওখানে 50 জন পড়ানোর মতো সক্ষমতা সর্বোচ্চ আছে কিনা সন্দেহ, বাকি 300 জন শিক্ষার্থী কোথায় যাবে? এরা একটা সময় গিয়ে পিছিয়ে যায়, জীবন থেকে অনেক সময় দেখা যায় ঝরেও পড়ে যায়। কিন্তু মানুষ যারা বাবা মায়েরা মনে করেন ঢাকার কেন্দ্রে পড়াশোনা করছে, অনেক কিছু জানছে, কিন্তু এই যে মাত্রাতিরিক্ত শিক্ষার্থী ভর্তির ফলশ্রুতিতে আমাদের ব্যাপক সমস্যা হচ্ছে, এই সমস্যাটি এত বছর বলেও সমাধান করা হয়নি। অ্যাফিলিয়েশন শব্দ দিয়ে শিক্ষার্থীদের সার্টিফিকেটে একটি মানহানিকর ব্যবস্থা তারা জুড়ে দিয়েছেন, যার ফলশ্রুতিতে বিভিন্ন সময় অ্যাম্বাসিগুলো ফেস করতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলার পরেও তারা কোনো প্রকার সিদ্ধান্ত নেয়নি, সঠিক সিদ্ধান্ত। সেমিস্টার সিস্টেম না থাকার ফলশ্রুতিতে বছরে একটিবার পরীক্ষা হয়, যে শিক্ষার্থী খারাপ করছে তার রিকভার করার জন্য পর্যাপ্ত সুযোগ না পেয়ে আবার তাকে আরেকটি পরীক্ষার মধ্যে বসতে হয়, যার ফলশ্রুতিতে ব্যাপক সমস্যা তৈরি হয়। বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য যে সকল কাগজপত্র ক্যাম্পাস থেকে ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করার কথা, আমাদের 7 কলেজে সেই সমস্যাগুলো হয়, সেই পদ্ধতিগুলো নেই, যার ফলশ্রুতিতে কী হয়, শিক্ষার্থী অনার্স মাস্টার্স করার পরেও যদি পিএইচডি করতে যায় বা মাস্টার্স করতে যায়, তখন তাদেরকে আবার নতুন করে নিজস্ব টাকা দিতে হয় বা সেই স্কলারশিপ পাওয়ার যে সুযোগটি সেক্ষেত্রে তারা বঞ্চিত হয়। 22, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ডিপার্টমেন্টের দাবি ছিল ইংরেজিতে চালু করা, কিন্তু পড়াশোনা, কিন্তু সেটি অতীতে হয়নি। মানোন্নয়ন ফি বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে নেওয়া হয় 700 টাকা, আর 7 কলেজ থেকে 2000 টাকার উপরে প্রথমবারে নেওয়া হয়। এই যে একটি অতিরিক্ত টাকা নেয়া, এটির জন্য শিক্ষার্থীরা
বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং তাদের একটি প্রশ্ন, এই টাকা নেওয়ার অর্থ কী? 7 কলেজ শিক্ষার্থীরা জাতির সংকট সংগ্রাম সবসময় দৌড়ে চলে আসে, কিন্তু দেখা যায় যে তাদেরকে নিরাপত্তা দিতে ক্যাম্পাসগুলো ব্যর্থ। অতীতে আমরা সেই ব্যবস্থাগুলো দেখেছি। বিভাগগুলো সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এখানে ক্লাস নেয় না, যার ফলশ্রুতিতে আমাদের শিক্ষক মহোদয়গণ একটি আন্ডার থেকে তারা স্বাধীনভাবে কাজগুলো করতে পারে না। এটি শিক্ষার্থীদের জন্য চরম একটি সমস্যা তৈরি হয়েছে অতীতে। সমাবর্তন, স্ক্রিন সমাবর্তন তৈরি করা হয়, এর চেয়ে লজ্জাজনক একজন শিক্ষার্থীর জীবনে আর কি থাকতে পারে আমি জানি না। শেষ সময়টুকু তো এসে তাকে স্ক্রিনের সামনে বসে বসে শুনতে হবে, এর চেয়ে ঘরে বসে ইউটিউবে সমাবর্তন করা অনেক বেশি ভালো মনে হয়। সঠিক সমান টাকা নিয়ে তারা 7 কলেজ শিক্ষার্থীদের জন্য স্ক্রিন সমাবর্তন, তাদের জন্য সরাসরি সমাবর্তন ব্যবস্থা চালু করে। এটি চরম একটি বৈষম্য। শিক্ষার্থীরা এখান থেকেও পরিত্রাণের কথা বলেছে, অতীতে হয়নি। এরপরে সাবজেক্ট চয়েস থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়াটি অনেক দেরি হয়। তো আপনারা জানেন যে এই যে সমস্যা, এই সমস্যা আজকে নতুন না। শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিটি বছর আপনারা দেখেছেন মানুষের দুর্ভোগ করে শিক্ষার্থীরা রাস্তায় যায়। আপনারা জানেন গতকাল যখন আমরা একটি আলোচনা করছিলাম, হঠাৎ করে একটি ভাইরাল হয়েছে যে সেন্ট্রাল ইউনিভার্সিটি করার জন্য শিক্ষার্থীরা দাবি উত্থাপন করেছে। এর মানে কি? মানুষের মধ্যে 7 কলেজ নিয়ে এত বেশি আকর্ষণ, এই শিক্ষার্থীরা এত বেশি নিষ্পেষিত, বাংলাদেশের আকাশ বাতাস পাখি কৃষক শ্রমিক মজুর সকলের কান পর্যন্ত পৌঁছে গেছে এই 7 কলেজ শিক্ষার্থীরা অধিকার বঞ্চিত, যার ফলশ্রুতিতে 7 কলেজের যে কোনো সংকটে মানুষের ভিতরে একটি আবেগ কাজ করে। এজন্য যে কোনো সময় আমরা আসলে মানুষের সাড়া পাই। এই বৈষম্যহীন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাচ্ছি, যেখানে 7 কলেজ শিক্ষার্থীরা উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য পর্যাপ্ত সুযোগটুকু পাবে, পর্যাপ্ত শিক্ষক পাবে, অবকাঠামো পাবে। এদেশে এত এত বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়, কিন্তু ঢাকার কেন্দ্রে থাকার পরেও কেন এই 7 কলেজ এত বেশি অবহেলিত থাকবে? এজন্য বারবার আমরা দেখতে পাই শিক্ষার্থীদের মধ্যে স্কুলিংয়ের সৃষ্টি হয়। আপনারা হয়তো জানবেন যে এই শিক্ষার্থীরাই রাস্তায় নামার জন্য একটি আন্দোলন তৈরি করেছিল, কিন্তু আমরা যখন দেখলাম যে আসলে পরিস্থিতি খারাপ, তখন আমরা ভাবলাম যে না, একটি সিস্টেমেটিক ওয়েতে আগাই, যার ফলশ্রুতিতে আজকের সংবাদ সম্মেলন। তাহলে আমরা রাষ্ট্রের কাছে বলতে চাই, এই 7 কলেজ শিক্ষার্থীদের গঠনমূলক সমাধানের জন্য, উচ্চশিক্ষার সর্বোচ্চ মান নিয়ে পড়ার জন্য যে কার্যকর ব্যবস্থা, সেটি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে নেয়নি। 7 কলেজ যেহেতু অভিভাবক শূন্যতায় ভুগছে, তাই আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি, 7 কলেজ নিয়ে আলাদা কমিশন গঠন করে সকল সমস্যার তদন্তপূর্বক অনধিক 5 কার্যদিবসের মধ্যে একটি কমিশন গঠন করতে হবে এবং সেই কমিশন তদন্ত করে শিক্ষার্থীদের জন্য যেটি নিরাপদ হয়, শিক্ষার্থীদের শিক্ষার জন্য যেটি সবচেয়ে উপযুক্ত হয়, সেরকম একটি ব্যবস্থা তারা তৈরি করে দেবেন। এটি আমাদের রাষ্ট্রের কাছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি। এর জন্য আমরা বলছি, এই দাবিটি যখন তৈরি করার ক্ষেত্রে আমরা কি বলছি? প্রথমত, এখানে শিক্ষার্থীদের প্রাণের দাবি, যেহেতু ঢাকার প্রাণকেন্দ্রে আছি, 7টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি কীভাবে করা যায়, সেই দাবিটি আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরছি। তবে আমরা জানি যে আমাদের 3rd ইয়ার এবং 4th ইয়ারের পরীক্ষা চলমান, পরীক্ষা নোটিশ দিয়েছে। একটি শঙ্কা আছে শিক্ষার্থীদের যে যদি কোনো ব্যবস্থা সংস্কার কমিটি নিয়েই ফেলে, পরীক্ষার কোনো সমস্যা হবে কিনা। আমরা বলতে চাই, লক্ষ লক্ষ শিক্ষার্থীর প্রাণে আঘাত দিয়ে, শিক্ষা জীবন নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, অর্থাৎ পরীক্ষা কার্যক্রমে কোনো প্রকার বাধা বিভক্তি করা হয়, তাহলে কিন্তু পরিণাম হয়তোবা ভালো হবে না। কাজেই যে কোনো ব্যবস্থায় নেওয়া হোক, এই শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রম চলবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাবে এবং ওই সংস্কার কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সব ব্যবস্থা সংস্কার করে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই 7 কলেজকে রূপান্তর করবে। অনেক কথা উঠেছে কলেজিয়েট ইউনিভার্সিটি নিয়ে। শিক্ষার্থীদের দাবি, কলেজিয়েট ইউনিভার্সিটি হলে ক্যাম্পাসগুলো আলাদা আলাদা হবে, সেক্ষেত্রে একটা সময় গিয়ে দেখা যায় তাদের যে পূর্ণাঙ্গ বিকাশটি, সেটি হয়তোবা আবার বাধাগ্রস্ত হতে পারে। এজন্য কোনো কলেজিয়েট ইউনিভার্সিটি না করে পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় একটি করতে হবে। এর জন্য পরিচালনা কমিটি থেকে শুরু করে প্রত্যেককে সঠিকভাবে কাজগুলো করতে হবে। এখানে কত কথা থাকতে পারে যে ইন্টারমিডিয়েট কোথায় যাবে, শিক্ষার্থীদের কেমন বিশ্ববিদ্যালয় হতে পারে, নাম কি হতে পারে, সব কিছুই
কমিশন যেটি শিক্ষার্থীদের সাথে বসে সিলেক্ট করবে ওই অনুযায়ী কাজগুলো হবে। অর্থাৎ কারো কোনো ভয় পাওয়ার কিছু নেই যে ইন্টারমিডিয়েট কী হবে, এই পরীক্ষা কী হবে, ওই পরীক্ষা কী হবে, কোনো হটকারী সিদ্ধান্ত শিক্ষার্থীরা মেনে নেবে না। তাদের আহ্বান করব রাষ্ট্রের প্রতি, আমরা যেহেতু সুশৃঙ্খল এবং সুন্দর উপায়ে আপনাদের সামনে আমাদের দাবিগুলো তুলে ধরেছি, আমরা আর রাস্তায় গিয়ে প্রাণ ঝরাতে চাই না। আমরা শিক্ষা নিতে এসেছি, এখানে রাস্তায় গিয়ে বারবার আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত হব, মা বাবার বুক খালি হবে, এরকম অস্থিতির পরিস্থিতি বিশ্বাস করেন কোনো মা বাবা চায় না, যার ফলশ্রুতিতে আমাদের রাস্তায় নামতে আর কখনো বাধ্য করবেন না। সংস্কার চলছে শিক্ষা ব্যবস্থার, এই সংস্কারের মধ্যে আমাদের 7 কলেজকে একটি চূড়ান্ত সমাধানের দিকে আপনারা নিয়ে যাবেন বলেই আমরা 7 কলেজের শিক্ষার্থীরা আশা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে, এবং আপনারা চূড়ান্ত বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে এই সুন্দর সুশৃঙ্খল উপায়ে থাকবেন। রাষ্ট্রীয় কার্যক্রমে কেউ কোনো বাধা দিবেন না বলে আশা প্রকাশ করছি।